সিটি অফ জয় নয়, আর সিটি অফ ভয়। রাত 8টার পরে কলকাতা সেফ নয় মেয়েদের জন্য। কোথাও কি ঘুষ দিতে হচ্ছে? কোথাও কি আপনাকে ইনইকুয়ালিটি বা অসমতার শিকার হতে হচ্ছে? শিক্ষিত হওয়ার পরেও আপনার বাড়ির ছেলে মেয়েটা কাজ পেয়েছে কিনা, একটা সঠিক মাইনের কাজ করছে কিনা, সেটা জরুরি। জেনে রাখো সিরিজের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, ব্যাপারটা হচ্ছে 2026 অলমোস্ট দাঁড়গোড়ায়, আর কয়েকটা দিন মাত্র বাকি 2026 পড়তে। এবার 2026-এর বিধানসভা ভোট জাস্ট ঘোষণা হলো বলে, কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক মানুষ এখনকার এই অতিরিক্ত পলিটিক্যাল নিউজের জন্যই হোক, ইন্টারেস্ট না থাকার জন্যই হোক, কিংবা এখনকার জেনজি যারা আছে অনেকেই তারা রেগুলার বেসিসে মিডিয়া ঘাঁটতে চায় না বা ফলো করতে চায় না। কিন্তু যখন ভোট দেওয়ার বিষয় উঠে আসে তখন তাদের মাথায় একটা কনফিউশন কাজ করে কোথাও না কোথাও, যে কাকে আমি ভোটটা দেব এবং কেন দেব, কিংবা কোন কোন জিনিসগুলোকে আমার বিচার করা উচিত বা ভেবে দেখা উচিত ভোটটা দেওয়ার আগে। আজকে প্রায় 9-10টা পয়েন্টের মাধ্যমে পুরো বিষয়টা তোমাদেরকে ভেঙে বোঝাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থেকো, কারণ লাস্ট যে পয়েন্টটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ, এটা জানা দরকার। নিজের ভোটাধিকার প্রয়োগ করার আগে অবশ্যই সচেতন থেকো। শুরু করছি। পয়েন্ট নাম্বার 1, খাদ্য, বস্ত্র, বাসস্থান। হ্যাঁ, তোমাকে আগে এইটা দেখতে হবে যে বর্তমান যে সরকার আছে, তোমার এলাকায় যে দলীয় নেতা রয়েছে, সে থাকার দরুন তোমার মাথার উপরে ছাদটা রয়েছে কিনা, সরকারি প্রকল্প বা সুবিধা থাকার দরুন প্রত্যেকটা জিনিস যে খাদ্য আমাদের বেসিক নিডের মধ্যে পড়ে, সেই খাদ্যটা তুমি খেতে পারছো কিনা ঠিকমতো দুবেলা, কিংবা তোমার সে স্কুলের মিড ডে মিল হোক কিংবা বাড়ির খাবার কিংবা রেশন, প্রত্যেকটা জিনিস দিয়ে বিচার করে দেখতে পারো। নেক্সট হচ্ছে বস্ত্র। এটাও কিন্তু আমাদের 3 মেন এসেনশিয়ালস অফ লাইফ, তার মধ্যেই কিন্তু একটা জিনিস হচ্ছে বস্ত্র। তাই খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 3টের চাহিদা তোমার কারেন্ট যে সরকার থাকুক, তোমার এলাকার যে এমএলএস রয়েছে বা অন্যান্য যে আঞ্চলিক নেতা রয়েছে, কোনো যদি তোমার সহায়তা দরকার হয়, সেই সহায়তা এই 3টে এসেনশিয়াল নিড পূরণ করার জন্য তুমি পাচ্ছ কি না সেটা আগে বিচার করে দেখবে। পয়েন্ট নাম্বার 2, 18 বছর নিশ্চয়ই হয়ে গেছে, ভোটাধিকার দিতে শিখেছো, এবারে হয়তো ভোট দেবে কিংবা আগে কয়েকবার ভোট দিয়েছো, বা আপনি যদি মাঝাবয়স্কও হয়ে থাকেন। একটা সরকারের সুশাসন এবং প্রশাসনিক দক্ষতা থাকা খুব জরুরি। সেই সরকার, প্রত্যেকটা সরকার মনে রাখতে হবে যে 5 বছর করে আমাদের দেশে হোক, রাজ্যে স্টেট গভর্নমেন্ট হোক, 5 বছর করে স্টে করে। প্রত্যেকের কাছে এক্স্যাক্টলি একই টাইম ফ্রেম রয়েছে, 5 বছর। তার মধ্যে সে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা ক্ষেত্রে সে সঠিক মতো উন্নতি করতে পারছে কিনা, কিংবা সে মুখে কতটা বলেছে আর অ্যাকচুয়ালি কাজে কতটা করেছে, সেই জিনিসটাকে বিচার করতে শেখো। সরকারি কাজ দিয়ে অনেক সময় আপনাদেরকে বা তোমাদেরকে বলা হয়, অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু প্রতিশ্রুতি সবটা নয়। রাজনৈতিক দল যেটাই হোক না কেন, জিনিসটা, প্রতিশ্রুতিটা কি, রিয়েলিটিতে কতটা হচ্ছে, এই দুটোর মধ্যে তুলনামূলক বিচার করতে জানাটা খুব জরুরি নিজের ভোটাধিকার প্রয়োগ করার আগে। পয়েন্ট নাম্বার 3, অর্থনীতি ও কর্মসংস্থান। অর্থনীতি কিভাবে বিচার করবে যে এই রাজ্যে অ্যাকচুয়ালি জিডিপি কমছে না বাড়ছে। সেকেন্ড কথা, এই রাজ্যে যে কোম্পানিজগুলো রয়েছে, এক্সিস্টিং যে ব্যবসা, যে বড় বড় কোম্পানিজগুলো রয়েছে, সেটা আছে না চলে যাচ্ছে, নাকি বিনিয়োগ আসছে, কিংবা যতটা বিনিয়োগের কথা তোমাদেরকে বা আপনাদেরকে প্রমিস করা হচ্ছে সেটা আসছে কিনা। যদি আসেও, সেটার সুবিধা এই রাজ্যের মানুষ বা তোমার এলাকায় যদি একটা কারখানা হয়, সেটার সুবিধা তুমি কতটুকু পাচ্ছ, নাকি তুমি শুধু পলিউশনের ভাগিদার হচ্ছ। অর্থনীতি বিচার করার খুব দরকার রয়েছে। এবার বলি কর্মসংস্থানের কথা। এই বছরের মধ্যে, এই অর্থবর্ষের মধ্যে মোর দ্যান 6000 কোম্পানিজ পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছে।
সে সরকার যেই দলেরই থাকুক না কেন, বিষয়টা পর্যালোচনা করার দরকার রয়েছে। যেখানে ভারত তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি যে জনসংখ্যা সেটা হচ্ছে ইউথ, আমাদের ইউথ পপুলেশনটা যেখানে বেশি, পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকের কিন্তু কাজের দরকার। তাই সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে, তোমাকে 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি 5 কোটি তোমাকে যাই প্রমিস করা হয়ে থাক না কেন, অ্যাকচুয়ালি কর্মসংস্থান কতটা হচ্ছে? তোমার বাড়িতে তুমি যদি ইয়াং হয়ে থাকো, তুমি কাজটা পেয়েছো কিনা, কিংবা আপনি যদি মধ্যবয়স্ক হয়ে থাকেন, হতে পারে আপনি কারোর বাবা মা, হতে পারে আপনি কারোর কাকু কাকিমা কিংবা জেঠিমা, বা অন্য কেউ হতে পারেন, আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি যে ইউথ পপুলেশন রয়েছে, তারা আদেও এই রাজ্যে থেকে কাজ পাচ্ছে কিনা, তাদেরকে কতজনকে বাইরে যেতে হচ্ছে, কী কারণে বাইরে যেতে হচ্ছে, সেইটা পর্যালোচনা করে দেখুন। অনেক সরকার এরকম প্রতিশ্রুতি করবে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস যেই আসুক, প্রত্যেকে প্রতিশ্রুতি দেবে যে আমরা তাদেরকে ফিরিয়ে আনবো, অমুক ভাতা দেবো, তমুক ভাতা দেবো। একটা কথা আপনাদেরকে পরিষ্কার বলে রাখি যে একটা মধ্যবিত্তের বাড়ি শুধুমাত্র ভাতা দিয়ে চলে না, এটা তেতো হলেও খুব সত্যি কথা। তাই শিক্ষিত হওয়ার পরেও আপনার বাড়ির ছেলে মেয়েটা কাজ পেয়েছে কিনা, একটা সঠিক মাইনের কাজ করছে কিনা সেটা জরুরি। একটা গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার্স বা পিএইচডি করা ছেলে মেয়ে একটা 5-6 হাজার টাকার কাজ করছে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। স্পেসিফিক্যালি যখন আপনার বাড়িতে পয়সার নিড রয়েছে, আপনার যেখানে সংসার চলছে না, সেই দিকটা আপনাকে ভেবে দেখতে হবে। পয়েন্ট নাম্বার 4, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা আর উইমেন সিকিউরিটি। দেখুন, বিগত কিছু বছরে এই রাজ্যের আইন শৃঙ্খলার উপরে কিন্তু বহুবার কোয়েশ্চেন উঠেছে। আপনারা কোনো জায়গায় পুলিশকে অতি সক্রিয় হতে দেখেছেন, কোনো জায়গায় মুখ বন্ধ করে থাকতে দেখেছেন, আর ডায়েরি নেব না, এই করব না, সেই করব না, এইরকম কোয়েশ্চেন কিন্তু বা এরকম অভিযোগ পুলিশের ওপর প্রায়শই উঠতে থাকে। তাই এই রাজ্যের আইন কেমন কাজ করছে, পুলিশ কেমন কাজ করছে, উইমেন সেফটি কতটুকু রয়েছে, ওই যে বলে না যে লোকে একটা কথা উঠে গেছে এই অভয়াকাণ্ড হওয়ার পর, তারপরে অন্যান্য এই কাণ্ডগুলো হওয়ার পর একটা কথা উঠে গেছে যে সিটি অফ জয় নয়, আর সিটি অফ ভয়। অনেকে বাইরে থাকা মানুষজন বলছে যে রাত 8টার পরে কলকাতা আর সেফ নয় মেয়েদের জন্য। শুধুমাত্র কলকাতার কথাই বলছি না, হতে পারে আপনি আমার ভিডিও রাজ্যের অন্য কোনো একটা রিমোট গ্রামে বসে দেখছেন, কোনো একটা প্রত্যন্ত জায়গায় বসে দেখছেন, আপনার বাড়ির মেয়েটা সুরক্ষিত আছে কিনা সেইটা আপনাকে কিন্তু বিচার করে দেখতে হবে। মেয়েকে বাড়ির বাইরে বেরোতে দেবো না, এটা কিন্তু কোনো কথা নয়। বাড়ির বাইরে বেরিয়ে সবাই কাজ করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার মেয়েকে বা আপনার বাড়ির বউকে কিংবা আপনার মাকে কে সুরক্ষিত রাখতে পারছে, কে সেই সঠিক ব্যবস্থাটা করতে পারছে, সেটা আপনাকে দেখতে হবে। যদি কারোর কাজ আপনি আগে থেকে না দেখে থাকেন, তাকে সুযোগ দিয়ে দেখতে হবে। বাম সরকারে থাকাকালীনও আমরা দেখেছি, এই শাসক দল সরকারে থাকাকালীনও আমরা দেখছি, ভবিষ্যতে হয়তো আরও অনেকগুলো এই 5 বছরের যে পিরিয়ডিক্যাল টাইমস এক একটা সরকারের, হয়তো আরও অনেকগুলো দলেরই দেখতে পাবো। তাই প্রত্যেকটা দল সে সরকারে থাকাকালীন কে কী কাজ করেছে, কে নারী সুরক্ষার দিকে কতটা জোর দিয়েছে, ভেবে দেখার দরকার রয়েছে। পয়েন্ট নাম্বার 5, সুশাসন এবং দুর্নীতি মুক্তিকরণ। যদি আসি সুশাসন কিংবা দুর্নীতি মুক্তিকরণের কথায়, তাহলে আপনাকে দেখতে হবে যে কোনো একটা সরকারি প্রকল্প হোক, কোনো একটা জায়গায় কোনো ফাইল নিয়ে যাওয়া হোক, কোনো দফতরে আপনার কোনো কাজ থাকুক, প্রত্যেকটা জায়গায় কোথাও কি ঘুষ দিতে হচ্ছে, কোথাও কি আপনাকে ইনইকুয়ালিটি বা অসমতার শিকার হতে হচ্ছে, কোনো কাস্টকে কি পিছিয়ে রাখা হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু পর্যালোচনা করে দেখার বিষয় রয়েছে। দফতরের ঘুরছেন, কোনো জায়গায় নেতাদের কাছে ঘুরছেন, প্রত্যেকটা জায়গায় হতে পারে আপনাকে হয়তো দুর্নীতির শিকার হতে হচ্ছে, ঘুষ দিতে হচ্ছে, হয়রানি হতে হচ্ছে। দেখুন, আজকাল পশ্চিমবঙ্গে যদি সার্বিক একটা সিচুয়েশন দেখা যায়, অল্প স্বল্প ঘুষ দেওয়াটাকে না লোকে ধরে নেয় এটা তাদের ডিউটি, এবং এটা আমি নিজে থেকে বলছি না, এটা নিয়ে কিন্তু প্রতিবেদনও বেরিয়েছে। তাই কোনো জায়গায় আপনাকে কি পরিমাণ হয়রানির শিকার হতে হচ্ছে এবং সেটা কোন ক্ষেত্রে এবং তার পেছনে দায়ীটা কে,
সেটা আপনাকে বিচার এবং পর্যালোচনা করে দেখতে হবে সকল পার্টি, সকল দল নির্বিশেষে। কারণ একজন রাজ্যবাসী হিসেবে এটা আপনার কর্তব্য, এটা আপনার দায়িত্ব, কারণ ভোটটা আপনি দিচ্ছেন। সে আপনি যেই পার্টিকেই দেন না কেন, কোনো যায় আসে না। পয়েন্ট নাম্বার 6, সরকারি প্রকল্প। হ্যাঁ, এখনকার সময় হয়তো অনেক মানুষের এটা ওপিনিয়ন হতে পারে যে হ্যাঁ, সরকারি প্রকল্প তো খুব ভালোই চলছে। আবার অনেক মানুষের ওপিনিয়ন হতে পারে আমরা কোনো সুযোগ সুবিধাই পাই না, কারণ দুই শ্রেণীর মানুষই এই রাজ্যে আছে। একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আপনাকে এই তথ্যটা জানতে হবে যে অ্যাকচুয়ালি কোন সরকারি প্রকল্পটা কাজের, কোনটা কাজের নয়, কোনটা আপনার কতটুকু কাজে লাগছে, বা যেই সরকারি প্রকল্পের কথা আপনাকে প্রমিস করা হয়েছে, সে যেই দলই করে থাকুক, আই রিপিট, যেই দলই করুক, আপনাকে সেটা কতটা ডেলিভার করা হচ্ছে। সরকারি প্রকল্প বা সরকারি যে সুবিধা সেটা আপনার প্রাপ্য একজন রাজ্যবাসী কিংবা একজন দেশবাসী হিসেবে, কিন্তু সেটা দিয়ে কোনো রাজনৈতিক দল, আই রিপিট, কোনো রাজনৈতিক দল যাতে আপনার ভোটটা না কিনতে পারে। সরকারি প্রকল্পের টাকা কিন্তু সরকারে সে যেই থাকুক কেউ কারোর পকেট থেকে দেয় না। এই টাকাটা আসে টোটাল ট্যাক্স পেয়ার, এবং সরকার কোনো কিছু বেচে যেইটা ইনকাম করছে সেই সমস্ত জায়গা থেকে এই টাকাটা আসে। তাই পার্টি যেই হোক না কেন, সরকারি প্রকল্প কতটা বলা হয়েছে এবং আপনাকে কতটা ডেলিভার করা হচ্ছে, কতটা সুবিধা অ্যাকচুয়ালি আপনি পাচ্ছেন, সে অনুযায়ী বিচার করুন। তবে হ্যাঁ, কোনো মানুষ যদি আপনাকে প্রলোভন দেখায়, এখন ভোটের আগে আপনাকে অনেক পার্টি এসে আপনাকে বলবে যে আমি অমুক করব, আমি তমুক করব, ইনফ্লুয়েন্স হওয়া নয়। পূর্বের ঘটনা বিচার করুন, ভবিষ্যতের কথা চিন্তা করুন, বর্তমানটা বিচার করুন, তারপরে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করুন। পয়েন্ট নাম্বার 7, ধর্মীয় সংস্কৃতি ও সামাজিক শান্তি। দেখুন, দিন শেষে কাজ করে আপনি শান্তিতে ঘুমোতে পারছেন কিনা, আপনি আপনার নিজের ধর্মাচরণ করতে পারছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। এই রাজ্যে থেকে কিংবা এই দেশে থেকে আপনি নিজের ধর্মাচরণ প্রপারলি করতে পারছেন কিনা, কিংবা আপনি আপনার নিজের ভাষায় কথা বলতে পারছেন কিনা, কিংবা আপনার কোনো রকমের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে কিনা, আপনার শান্তি, আপনার যে মানসিক শান্তি এবং সামাজিক শান্তি সেইটা বজায় আছে কিনা, সেটা কিন্তু বিচার করে দেখতে হবে। এবং এখানে আরও একটা জিনিস বোঝার ব্যাপার আছে, যারা আগে ছিল, শাসন করেছে, যারা বর্তমানে আছে, যারা ভবিষ্যতে আসবে, সে যেই দলই আসুক না কেন, আপনাকে কিন্তু দেখতে হবে যে কারা ধর্মীয় যে সম্প্রীতি সেটা অ্যাকচুয়ালি বজায় রেখেছে, রাদার দ্যান মুখে শুধু প্রমিস না করে, মুখে শুধু এরকম বড় বড় কথা না বলে, সেটা আপনাকে ভেবে দেখতে হবে। পয়েন্ট নাম্বার 8, এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরকে লোকে অনেকটা বড় ইস্যু করছে ঠিকই এই সময় দাঁড়িয়ে, ইস্যু হয়েওছে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অনেকে মৃত্যু হয়েছে, অনেকে বহু কিছু হয়েছে, কিন্তু আপনাকে এটা বিচার করে দেখতে হবে যে এসআইআর কিন্তু এই রাজ্যে প্রথম নয়। তাহলে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, যতবার এসআইআর হয়েছে, এত দুর্ঘটনা, এত কিছু, যে ক্যাওস, এত বিশৃঙ্খলা, সেটা কি হয়েছে? ঠিক আছে, সেটার কথাও ছেড়ে দিলাম। পশ্চিমবঙ্গের এসআইআর কিন্তু অনেকে মনে করছেন এই যে ভোটার তালিকার নিবিড় সংশোধন, এই যে এত মৃত, স্থানান্তরিত, এত মানুষের বাদ যাওয়া, অনেকে মনে করছেন যে 2026-এর নির্বাচনে এটা কিন্তু বিরাট বড় একটা ভূমিকা ফেলবে। পয়েন্ট নাম্বার 9, বাস্তব ভবিষ্যৎ পরিকল্পনা। হ্যাঁ, দেখুন, ভোট আসছে, এই সময় অনেকে অনেক কথা বলতে থাকে, এই করে দেবো, সেই করে দেবো, এই প্রমিস করছে, সেই প্রমিস করছে, প্রচুর নতুন স্কিমস চলে আসে, প্রচুর ফ্রিবিজ বা ফ্রিতে অনেক কিছু আপনাদের জন্য ব্যবস্থা করা হয়। আপনাকে দুটো জিনিস ভেবে দেখতে হবে, যে সরকার আসতে চলেছে, যে রাজনৈতিক দল তার প্রমিসগুলো করছে যে ক্ষমতায় এলে এটা করব, বা আমরা ক্ষমতায় আছি, আমরা থাকলে তবেই এটা হবে, দেখতে হবে সেটা বাস্তবিকভাবে ফিজিয়েবল কিনা, সেটা সম্ভব কিনা, সেটা আপনাকে নিজেকে বিচার করে দেখার দরকার রয়েছে। অনেক নেতা নেত্রী এই সময় আপনি দেখতে পাবেন যে হাওয়ায় হাওয়ায় হয়তো কথা বলছে, এবং কে হাওয়ায় হাওয়ায় কথা বলছে, কে সেই প্রমিসটা রাখতে পারে, কে বলছে না,
কিংবা আগে কার থেকে আপনি আশা করেছিলেন অথচ আপনি সেই সার্ভিসটা পাননি, আপনাকে মিথ্যা কথা বলা হয়েছে, আপনি বঞ্চিত হয়েছেন, সেটা আপনাকে ভেবে দেখতে হবে। কোনো হাওয়ায় হাওয়ায় কারোর কথাবার্তাগুলোকে বিশ্বাস করবেন না। বাস্তবিক যেটা ফিজিবল, যেটা প্ল্যান, সেইটাকেই বিশ্বাস করুন এবং সেটার বিচার করে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী নির্বাচনে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করুন। পয়েন্ট নাম্বার 10, প্রার্থীর যোগ্যতা ও মনোভাব। এই জিনিসটার উপর কিন্তু একটা রাজ্য রাজনীতির মধ্যে, একটা সরকার আসার মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে। দেখুন, আপনি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর মুখ দেখে কিন্তু ভোটটা দেন না, কারণ আপনি ডাইরেক্টলি মুখ্যমন্ত্রীর জন্য ভোটটা দিতে পারেন না। আপনি বিধানসভা ভোটের ক্ষেত্রে এমএলএর ক্ষেত্রে ভোটটা দেন। তাই আপনার এলাকার যে সংশ্লিষ্ট এমএলএ রয়েছে সে কেমন মানুষ সেটা আপনাকে জানতে হবে। কিভাবে জানবেন? এলাকায় কারোর যখন কোনো দরকার হয়েছে তার সাহায্য কি পাওয়া গেছে, নাকি তার ক্ষেত্রে এটাই হয় যে লঙ্কায় যায় সেই রাবণ? সেই জিনিসটা হলে কিন্তু আপনাকে ভেবে দেখার দরকার রয়েছে। কারণ যাকে নির্বাচিত করে আপনি আপনার মাথার ওপর আনছেন সে আপনার বিপদে আপনার পাশে দাঁড়াচ্ছে কিনা সেটা সর্বাঙ্গীনভাবে ভেবে দেখবেন। আপনার এলাকার যখন যে দরকারটা হয়েছে সে ছুটে আসছে কিনা, এবং শুধু ছুটে এসে দেখে চলে যাওয়া নয়, কোনো ঘটনা ঘটলে সেটার সে সঠিকভাবে কোনো মূল্যায়ন করা কিংবা সেটাতে কোনো স্টেপ নেওয়া সেটা করছে কিনা ভেবে দেখবেন। যেহেতু আমরা এমএলএর জন্য ভোট দিয়ে থাকি, ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর মুখের জন্য নয়, এবং এক একটা এলাকার যে এমএলএ সংশ্লিষ্ট সেই এমএলএ তাদের ভোট মিলিয়ে টোটাল আসন মিলিয়ে তবে গিয়ে একটা রাজ্য সরকার তৈরি হয়। তাই লোকাল স্তরে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, যারা যারা আমার ভিডিওটা দেখছেন, কাইন্ডলি সব কটা দিক বিচার করে দেখবেন, তারপর নিজে ভোটাধিকারটা প্রয়োগ করবেন। 10 নম্বর পয়েন্টটা আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, কারণ আপনি যখন বিপদে পড়বেন, হতে পারে যে আপনার এলাকার যে নেতা রয়েছে বা যে সংশ্লিষ্ট এমএলএ রয়েছে সে হয়তো সবচেয়ে আগে দৌড়ে এলো আপনার বাড়িতে কিংবা আপনার পাড়ায়। আবার এটাও হতে পারে ওই যে রাবণের থিওরি বললাম, যে সব কিছু ঘটে গেল অথচ তাকে খুঁজেও পাওয়া গেল না। তাই এই বিষয়গুলো বিচার করে দেখবেন, বিচার করে সঠিকভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমার ভিডিও শেষ করলাম আমি এখানেই। খুব ভালো থাকবেন। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। জেনে রাখো সিরিজ কন্টিনিউ হতে থাকবে। তাই আরও এরকম দরকারি ভিডিও পেতে দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা। নমস্কার।